আগে থার্ড আর সেকেন্ড আর থার্ড প্রফ হবে, এরপর ফার্স্ট প্রফ। মানে ওইটা ফেসবুকে দেখছি, এমনি তো কোনো নোটিশ বলে নাই। এমনি সেকেন্ড প্রফ আর থার্ড প্রফ কখন থেকে? ওই নোটিশটাতে ছিল হচ্ছে থার্ড উইক অফ ডিসেম্বর থেকে। তাহলে তো তোমাদেরটা জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা। ম্যাম আমাদের কলেজ থেকে তো কিছু বলো না। কলেজ থেকে কিছু জানায়নি? কথা কম শোনা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, কলেজ থেকে কিছু জানাই নাই। তোমরা কয়েকজন এসে স্যারদের সাথে কথা বলতে পারো। তোমরা কি এখন, যেহেতু তোমাদের পরীক্ষা হবেই, তাহলে তোমরা এখন সেকেন্ড ফেজের ক্লাসে কন্টিনিউ করবা নাকি ফার্স্ট ফেজে রিভিউ ক্লাস করবা নাকি প্রিপারেশনের জন্য এক মাস অফ নিবা? এমনিতে তো প্রফেশনাল পরীক্ষার আগে এক মাস অফ থাকে, সেটা হয়তো তাহলে তোমাদের ডিসেম্বরে দিতে পারে ছুটিটা, প্রিপারেটরি লিভ। একজন পার্সেন্টেজটা দেখতে থাকো। ওকে ম্যাম। আচ্ছা, তোমাদের এই কার্ডটাতে আমি একটা হোমওয়ার্ক দিছিলাম, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন ক্লাসিফিকেশন এন্ড ডিফারেন্স করে আসছো? করে আসছো নাকি ক্লাসিফিকেশন এন্ড ম্যালনিউট্রিশন এন্ড প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন ডিফারেন্স? ম্যাম আচ্ছা, একজন ডাব্লিউএইচও ক্লাসিফিকেশনটা বলো। রোল হচ্ছে 53। রো 6 কি প্রেজেন্ট আজকে? রো 6 প্রেজেন্ট আছো? নাই। রো 17 নাও নাই। রো 14 ও নাই। এটা ক্রনিক অ্যাবসেন্ট। রো 35। রোল 31। রোল 35 আসো। 31। Yes, ma'am. Ma'am, roll 31. Hello? 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 Ma'am? Hello, ma'am? 31। Ma'am, Assalamualaikum. Hello? Hello, ma'am?
Hello. হ্যালো Hello, ma'am. Assalamu alaikum. তোমাদের কানেকশন বারবার কেটে যাচ্ছে পার্সেন্টেজ দেখা শেষ হলে আমাকে বলে দিও ম্যাম আপনার সাউন্ডটা ক্লিয়ার না ম্যাম, শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছ না এখন শোনা যাচ্ছে, এর আগে শোনা যায়নি। ক্লিয়ার আসতেছে না ম্যাম। সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা থাকলেও কি এমন হয় তোমাদের স্যার যখন ক্লাস নেন সেদিনও কি এরকম ছিল 22 তারিখ ম্যাম এরকম মাঝে মাঝে হয় ম্যাম। আমি তো প্রায়ই এরকম পাচ্ছি তোমাদের সেকেন্ড ফেজের ইন্টারনেট কানেকশন একদমই থাকে না এভাবে ক্লাস তো আসলে নেওয়াও সম্ভব না আচ্ছা একজন 31 কে জিজ্ঞেস করছিলাম जी मैम। मैम अस्सलाम वालेकुम। हेलो। classification of protein and value मैम বোঝা যাচ্ছে না। EMA WHO ক্লাসিফিকেশনটা একটু বলো তুমি ম্যাম কোয়াশিওকর, মেরেসমাস, মেরেসমিক কোয়াশিওকর, তারপর হচ্ছে মেরেসমাস, নিউট্রিশনাল ডোয়ার্ফিং, দেন আন্ডারওয়েট চাইল্ড। আচ্ছা আর 38 বলো হচ্ছে কোয়াশিওকর এন্ড মেরাসমাসের পার্থক্যগুলো কোয়াশিওকরের ফিচারগুলো বলো তাহলেই বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে মেরাসমাসে ঠিক তার অপোজিট থাকবে 38 ইসমাইল হোসেন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ম্যাম আসসালাম কোশ্চেন বুঝি না ম্যাম। কোয়াশিওকর এন্ড মেরাসমাসের ডিফারেন্সটা তুমি বলো সবাইকে ম্যাম মেরেসমাস হচ্ছে ম্যাম ক্যালোরি ডেফিসিয়েন্সি থাকবে, দেন প্রোটিন ডেফিসিয়েন্সি, আর কোয়াশিওকর হচ্ছে ম্যাম অনলি প্রোটিন ডেফিসিয়েন্সি। দেন মেরেসমাসে ম্যাম ইডিমা অ্যাবসেন্ট থাকবে, দেন কোয়াশিওকর প্রেজেন্ট থাকবে। কোয়াশিওকরের গুলো বলে যাও তাহলে হচ্ছে মেরাসমাসের গুলো আলাদা করে বলা দরকার কোয়াশিওর বলে যাও ম্যাম মোটা থাকবে কোয়াশিওকর ম্যাম সাবকিউটেনিয়াস ফ্যাট প্রেজেন্ট থাকবে, দেন কোয়াশিওকর মেন্টাল রিটার্ডেশন ম্যাম থাকবে, দেন হচ্ছে আর কোয়াশিওকর ম্যাম ফেসটা ম্যাম মুন ফেস হবে, দেন হচ্ছে ম্যাম কোয়াশিওকর ম্যাম হেপাটোমেগা প্রেজেন্ট থাকবে, তারপর বডি ওয়েট থাকবে ম্যাম 60 to 80% অফ নরমাল। আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন থেকে তোমরা ক্লাসিফিকেশনটা জানলে হবে আর ডিফারেন্সটা লাগবে ডিফারেন্সটা তোমাদের সারা জীবনই লাগবে শুধু এমবিবিএস এই না এমবিবিএস এর পরে তোমরা যখন ফাইনাল প্রপ দিতে যাবে তখনও লাগবে পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষা দিতে গেলে সেখানেও লাগবে এটা কোনোভাবেই ভুল করা যাবে না তারপর হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন থেকে আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে প্রিভেনশন করব কিভাবে ঠিক আছে কিভাবে প্রিভেন্ট করতে পারবে এখানে দুটো ফর্মুলা আছে একটা হচ্ছে ইউনিসেফ ফর্মুলা আর একটা হচ্ছে ডব্লিউএইচও ফর্মুলা আমরা ইউনিসেফ ফর্মুলাটাই বেশি পরিচিত সেহেতু এটাই বলি
সবাই শুনতে পাচ্ছো? Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা, তাহলে বলি, শুরু করছি। প্রিভেনশন অফ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। 1 নাম্বার হচ্ছে গ্রোথ মনিটরিং। 1 নাম্বার গ্রোথ মনিটরিং। 2 নাম্বার হচ্ছে ওরাল রিহাইড্রেশন থেরাপি। গ্রোথ মনিটরিং, ওরাল রিহাইড্রেশন থেরাপি। তারপর থার্ড হচ্ছে ব্রেস্ট ফিডিং। এরপর হচ্ছে ইমিউনাইজেশন। ইমিউনাইজেশনের পরে হচ্ছে ফুড সাপ্লিমেন্টেশন। ফুড সাপ্লিমেন্টেশনের পরে ফিমেল এডুকেশন। এরপরে লাস্ট ওয়ান হচ্ছে ফ্যামিলি স্পেসিং। সবগুলো ক্লিয়ার হয়েছে? টোটাল 7টা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, এই 7টা পয়েন্টের মাধ্যমে আমরা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন প্রিভেন্ট করতে পারি। এটা কাদের থিওরি? এটা হচ্ছে ইউনিসেফের থিওরি। তাহলে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন থেকে এই কয়েকটা জিনিস পড়লে আর কিছু লাগবে না। আর তোমাদের কয়েকটা টপিকস এর মধ্যে 3 নাম্বার আইটেম পর্যন্ত কয়েকটা টপিকস বলে আজকে ওই 3টা আইটেম শেষ হয়ে যাবে। এগুলো তোমাদের ফার্স্ট পেজে পড়ানো হয়নি, সেজন্য এগুলো একটু বলা। সাপ্লিমেন্টারি অ্যাকশন অফ প্রোটিন, এটা কি তোমরা পড়ে আসছো? No, ma'am. নো ম্যাম। ম্যাম। এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা ইনফিনিটি স্টার দিয়ে রাখতে পারো। এটা জিজ্ঞেস করবেই, সবাইকে জিজ্ঞেস করার কারণ হলো তোমাদের ভাইবা টেবিলে কিছু স্পেসিমেন থাকে, তার মধ্যে একটা থাকবে চাল আর একটা থাকবে ডাল। ঠিক আছে, এখন তোমাকে জিজ্ঞেস করবে এগুলো কি, তোমাকে বলতে হবে চাল ডাল, এটাও বললে হবে, অথবা সিরিয়াল পালস এভাবেও বলতে পারো। তখন বলবে এই দুইটা মিক্স করলে কি হবে, কি হয়? খিচুড়ি। খিচুড়ি হয়। জিজ্ঞেস করতে পারে আরো এডিশনাল কোশ্চেন, খিচুড়ি রান্না করছো কিনা, খাইছো কিনা, এগুলো হচ্ছে এক্সট্রা কোশ্চেন। কিন্তু তোমাকে আসল কোশ্চেনের দিকে যাবে যে খিচুড়ি হচ্ছে কমপ্লিট প্রোটিন। ঠিক আছে, কিন্তু শুধু চাল আর শুধু ডাল আলাদা আলাদা মানে শুধু চাল কেন? কারণ সিরিয়ালে অ্যাবসেন্ট থাকে হচ্ছে লাইসিন, থ্রিওনিন, আর পালসে অ্যাবসেন্ট থাকে মিথিওনিন। আমার এটুকু কথা শুনছো? ইয়েস ম্যাম। জি ম্যাম, শুনছি। হ্যাঁ, পালসে অ্যাবসেন্ট থাকে মিথিওনিন আর সিরিয়ালে অ্যাবসেন্ট গুলো নিতে থাকে পারবেন ম্যাম। লাইসিন, থ্রিওনিন। আচ্ছা, আমি এটা বলে ফেলি তাহলে। ওকে ম্যাম। তুমি সিরিয়াল এবং পালসকে যখন মিক্সড করো তখন পালসে কি অ্যাবসেন্ট থাকে? মিথিওনিন। পালসে মিথিওনিন অ্যাবসেন্ট থাকে, সেটা প্রেজেন্ট থাকে কোথায়? সিরিয়ালে। তাহলে সাপ্লিমেন্ট হয়ে গেল। আর সিরিয়াল লাইসিন, থ্রিওনিন, যেটা আবার প্রেজেন্ট থাকে পালসে, তাহলে এভাবে সাপ্লিমেন্ট হয়ে গেল। সিরিয়ালে যে দুইটা অ্যাবসেন্ট সেই দুইটা পালসে আছে, আবার পালসে যেটা অ্যাবসেন্ট সেটা সিরিয়ালে আছে। তাহলে দুটোকে যখন তুমি মিক্স করবা তাহলে সবগুলো অ্যামাইনো অ্যাসিড কভার হয়ে যাবে। সব অ্যামাইনো অ্যাসিড কভার হওয়ার মাধ্যমে সেটা একটা সাপ্লিমেন্টারি ফুড হবে। সাপ্লিমেন্টারি ফুড হিসেবে এটা তুমি যখন বেবিকে খাওয়াবা তখন এটা একটা কমপ্লিট প্রোটিন হিসেবে কাউন্ট হবে এবং
সে সবগুলো অ্যামাইনো অ্যাসিড এই সোর্স থেকে পেয়ে যাবে, সেজন্য এটাকে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাকশন অফ প্রোটিন। এতটুকু ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. ঠিক আছে, এটা তাহলে তোমরা স্টার দিয়ে রাখো, এটা অবশ্যই পরীক্ষা জিজ্ঞেস করবে। স্যার বুধবার শনিবার হ্যালো Okay, ma'am. শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, শুনো, তোমাদের এখন পারডেসের ক্লাস নিবেন, ঠিক আছে? তাহলে আমার সাথে যা বাকি সেগুলো আমি নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে? ওকে ম্যাম। তোমাদের পার্সেন্টেজটা স্যারকেই বলবা। ওকে ম্যাম। আমি কি বলবো? আমি বলবো যে 10 জন মানে আগস্ট পর্যন্ত টাকা দেওয়া 10 জন বাকি আছে। এটা এখন কোন কাজ না পেতে এটা। আপনার তো এত কাজ করার দরকার কি? আপনি আগস্ট পর্যন্ত কয়জন হয়েছে ওদের রেজাল্ট আমরা দিব। এটা তো বাড়াবো দিতে পারা স্যার আমি পারাবো। আমি 12টা বলতে বলতে প্রত্যেক দিন খালি বেতন জিনিস তো আয়ের আরো জানাই কিন্তু জিনিস যোগাযোগ শোনা হবে না। আমার তো টাইম হয়ে গেছে আপনার বিরুদ্ধে কমপ্লেন দেওয়া। কালকে আমাকে কথা দিয়ে গেছেন দিন অফিস থেকে এসে আমি করতেছেন না, দিন অফিসে বেশিক্ষণ লাগবে না বলছেন নাকি? জি আসি যোগাযোগ করছেন, আমি আসতে পারবো না কিংবা আসতে পারি নাই না, আসি যোগাযোগ করছেন কোনো বলছেন? আমাকে তো কালকে রেজাল্ট দেওয়ার কথা না, জানানোর কথা। কি করতেছেন আপনি? আপনি কি করতেছেন? রেজাল্টের ব্যাপারে আমরা বলছেন, আমি আপনাকে বলছি যে করে হোক আজকে আমাকে জানাবেন মেডিসিন সার্জারি ক্লিনিক কথা। আমি বলছি আমি দিন অফিসে তাইরে বলে দিচ্ছি দিন অফিসে তো না কি বুঝছেন না তবে ওই আসলে আমরা কত বলতে মনে হয় কি কালেকশন করছেন মনে হয় রিসিপ্টে দেখি ছবি কালেকশন হ্যাঁ মানে ছবি কালেকশন করতে কি কালেকশন করছেন এটা বলেন না, আপনি ইয়ে বলেন না, আপনার অ্যাচিভমেন্টটা বলেন না কি কালেকশন করছেন। আচ্ছা এটা ওই ফোন করে বুঝি। আসসালামু আলাইকুম স্যার। Assalamu alaikum, sir. কজন আছো তোমরা? তো 43 এখন। 43
44 ও আমি সহ 44 আচ্ছা ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ স্ক্রিন দেখতেছো তোমরা জি স্যার জি স্যার দেখা যাচ্ছে জি স্যার ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ মানে কি এমসিএইচ মা এবং শিশু স্বাস্থ্য এই টার্মটা আগে ছিল এখন কিন্তু এটা নাই ঠিক আছে এখন বলা হয় কি আরসিএইচ রিপ্রোডাক্টিভ এন্ড চাইল্ড হেলথ চিটাগাং একটা শিশু হসপিটাল আছে জানো চিটাগাং শিশু হসপিটাল কোনটাকে বলে মা ও শিশু হসপিটাল শিশু হসপিটাল আগ্রাবাদ এটা ছিল আগে শিশু হসপিটাল পরে হইছে মা ও শিশু হাসপাতাল ঠিক আছে তো গভর্নমেন্ট একসময় শিশু হাসপাতাল বলে বাংলাদেশে অনেক শিশু হাসপাতাল হইলো পরে চিন্তা করলো মা এবং শিশু ওয়ান ইউনিট মানে বাচ্চা যেখানে চিকিৎসার জন্য যাবে মা ওখানে চিকিৎসা পেতে হবে মা এবং শিশু একসাথে চিকিৎসাটা পাবে ধর একটা বাচ্চার টিকা দিতে গেল ওখানে মায়ের কোনো সমস্যা থাকলে মা ওইটাও দেখে আসবে তখন থেকে সবগুলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হইল এখন চিন্তা করছে বাপেরও চিকিৎসার দরকার আছে বাপ মা শিশু সবাই যাতে একই ছাতার নিচে একটা সেবা পায় এই জন্য এটাকে বলা হয় রিপ্রোডাক্টিভ এন্ড চাইল্ড হেলথ আরসিএইচ তাহলে ম্যাটারনাল চাইল্ড হেলথ কি maternal and child health means promotive preventive curative and rehabilitative health care for mothers and children এগুলো তো আমরা জানি প্রমোটিভ প্রিভেন্টিভ কিউরেটিভ রিহ্যাবিলিটেটিভ চারটা জিনিস তো আমরা জানি প্রমোটিভ কি প্রমোটিভ জিনিসটা কি হেলথ প্রমোশন হেলথের মান উন্নত করা মা এবং শিশুকে তুমি কি হেলথ প্রমোশন করবে এখন একটা মাকে কি অ্যাডভাইস দিবা এখন কি অ্যাডভাইস দাও সবাইকে কি অ্যাডভাইস দাও মাস্ক পরবেন হাত ধুবেন বাইরে বের চলা মাস্ক পরা বারবার হাত ধোয়া এগুলো হচ্ছে হেলথ প্রমোশন এগুলো হচ্ছে সবাইকে জানানো ঠিক আছে তাহলে সবাইকে বললা যে হাত ধুইতে হবে এটা হচ্ছে প্রমোশন আর হাত ধোয়ার ব্যবস্থা করে দিলা হাত ধুইতে বাধ্য করলা এটা হচ্ছে প্রিভেন্টিভ মানে তোমার সাথে দেখা করতে আসতে হলে মাস্ক পরে আসতে হবে মাস্ক ছাড়া তুমি কারোর সাথে দেখা করবে না এটা হচ্ছে প্রিভেন্টিভ মাস্ক পরে আসতে হবে বলছো হচ্ছে প্রমোটিভ আর মাস্ক ছাড়া দেখা না করাটা হচ্ছে প্রিভেন্টিভ কিউরেটিভ কোনটা এত কিছু পরে জ্বর এসে গেল একজন ট্রিটমেন্টটা নেওয়া ট্রিটমেন্টটা নেওয়া এটা হচ্ছে কিউরেটিভ আর রিহ্যাবিলিটেটিভ হচ্ছে তার অসুস্থতার পরে তার একটা অঙ্গহানি হয়ে গেল অথবা মানসিক প্রবলেম হয়ে গেল অথবা কিছু একটা হয়ে গেল তাকে একটা রিহ্যাবিলিটেট করা পুনর্বাসন রিহ্যাবিলিটেটিভ মানে হচ্ছে পুনর্বাসন তাইলে মা ও শিশু স্বাস্থ্য এখানে আমাদের এরিয়াগুলো কি কনসার্নের এরিয়া হচ্ছে ম্যাটারনাল হেলথ চাইল্ড হেলথ ফ্যামিলি প্ল্যানিং স্কুল হেলথ কেয়ার অফ দ্য হ্যান্ডিক্যাপড অ্যাডোলেসেন্ট কেয়ার এটসেট্রা মা এবং শিশু স্বাস্থ্যের এরিয়া অফ কনসার্ন জিজ্ঞেস করে কি নিয়ে মা ও শিশু স্বাস্থ্য কাজ করে মায়ের স্বাস্থ্য শিশুর স্বাস্থ্য সাথে সাথে মায়ের ফ্যামিলি প্ল্যানিং স্কুল হেলথ কেয়ার অফ হ্যান্ডিক্যাপড অ্যাডোলেসেন্ট কেয়ার হ্যান্ডিক্যাপড চাইল্ড কারা হাত পা বিকলাঙ্গ তাই নাকি আর কেউ কিছু জানো প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ মানে হচ্ছে প্রতিবন্ধী প্রতিবন্ধী শিশুদেরকে
যত্ন নেওয়া। অ্যাডোলেসেন্ট কারা? কিশোর কিশোরী বয়স সন্ধিক্ষণে যারা আছে। কিশোর কিশোরী 18 বছর বয়স পর্যন্ত এদেরকে সাধারণত অ্যাডোলেসেন্ট বলা হয়। এখন তো চাইল্ডও 18 বছর। তাহলে ম্যাটারনাল চাইল্ড হেলথ কি জিনিস? ম্যাটারনাল চাইল্ড হেলথ মিন্স প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ এন্ড রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার ফর মাদার্স এন্ড চিলড্রেন। রিপ্রোডাক্টিভ হেলথ আমরা বলছি আগে ছিল ম্যাটারনাল চাইল্ড হেলথ, এরপর হলো এটা রিপ্রোডাক্টিভ হেলথ, a state of complete physical, mental and social well-being and not merely absence of disease or infirmity in all matters relating to the reproductive system and its function and process. Reproductive health therefore implies that people are able to have satisfying and safe sex life, and that they have the capability of reproduce and freedom of decide if, when and how often to do so. Health money আমরা জানি health is a complete state of physical, mental and social well-being and not merely absence of disease or infirmity. তাহলে reproductive health হচ্ছে state of complete physical, mental and social well-being and not merely absence of disease or infirmity. Health এর definition কেউ পারো? জি স্যার। দেখি health এর definition বলো তো। Health is a complete state of mental, physical, and social well-being, and not merely absence of any disease, so that a person can lead a healthy and socially, economically productive life. Yes. সবাই শুনছো এটা? জি স্যার। জি স্যার। সব মেয়েরা কথা বলতেছে, ছেলেরা কই? স্যার আসি স্যার আমরা। ও কি বলছে? লাস্ট লাইনটা কি বলছে? স্যার হেলথের ডেফিনিশন বলছে স্যার ও। লাস্ট লাইন কি বলছে হেলথের ডেফিনিশনে? স্যার এমনি তো আমি যেটা জানি স্যার ওখানে নট মেয়ারলি অ্যাবসেন্স অফ ডিজিজ আর ইনফার্মিটিতে শেষ হয়ে যায় স্যার, ও আরো বাড়াই বলছে স্যার। এই না, ইনফার্মিটিতে শেষ হয় না, এর পরের লাইনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা বলতেই হবে। ওই লাইনটাও বলছো তো। ও বলছে পড়ছে। হ্যালো জি স্যার। লাইফ, এটা প্রোডাক্টিভ লাইফ, কখনো রিপ্রোডাক্টিভ লাইফ বলা যাবে না। কেউ যদি রিপ্রোডাক্টিভ বলে ফেলো, তোমরা অনেকেই রিপ্রোডাক্টিভ বলে ফেলো, রিপ্রোডাক্টিভ বললে এমন পেঁচাবে ওখান থেকে আর বেরোতে পারবে না। ঠিক আছে, হেলথের ডেফিনেশনে লাস্ট লাইনটা হচ্ছে প্রোডাক্টিভ লাইফ, নট রিপ্রোডাক্টিভ লাইফ। এখন আমরা পড়ছি রিপ্রোডাক্টিভ হেলথ, এখানে রিপ্রোডাক্টিভ আসবে, বাট প্রোডাক্টিভ এবং রিপ্রোডাক্টিভের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে নর্মাল হেলথের যেটা ডেফিনেশন, ওখানে প্রোডাক্টিভ লাইফ, ওখানে রিপ্রোডাক্টিভ লাইফ না। রিপ্রোডাক্টিভ হেলথের ডেফিনেশনটা মাঝে মাঝে জিজ্ঞেস করে এটা জানতে হবে। ম্যাটারনাল আর চাইল্ড হেলথের অবজেক্টিভ গুলো কি কি? রিডাকশন অফ ম্যাটারনাল, পেরিনেটাল, ইনফ্যান্ট এন্ড চাইল্ডহুড মর্টালিটি এন্ড মরবিডিটি। মর্টালিটি মানে মরে যাওয়া, মরবিডিটি মানে অসুস্থ হওয়া। তাহলে এগুলো কমাই ফেলাটাই হচ্ছে একটা অবজেক্টিভ। অবজেক্টিভ মানে কি? উদ্দেশ্য। এমসিএইচ কেয়ারের উদ্দেশ্য কি? মা, শিশু এবং ইনফ্যান্ট মানে কি? 1 ইয়ারের নিচে। 1 ইয়ার নিচে। প্রমোশন অফ রিপ্রোডাক্টিভ হেলথ, রিপ্রোডাক্টিভ হেলথ প্রমোশন করতে হবে। প্রমোশন অফ ফিজিক্যাল এন্ড সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ চাইল্ড এন্ড অ্যাডোলেসেন্ট। The ultimate objective of MCH service is lifelong health. ভাইবাতে জিজ্ঞেস করে why MCH is so important. Mother and children constitute over 60% of the total population. আমাদের দেশের টোটাল পপুলেশনের 60% হলো মা এবং শিশু। তাহলে ম্যাক্সিমাম পপুলেশনেই তো ওরা মা এবং শিশু।
women and childbearing age 15 to 49, women of childbearing age হচ্ছে 15 to 49 years of age constitute 22% and children 0 to 14 years 34% of total population. 15 থেকে 49 বছরের মহিলা হচ্ছে আমাদের জনসংখ্যার মোট 22%, আর 14 বছর পর্যন্ত শিশুর সংখ্যা হচ্ছে 34%. Mothers and children are a special risk group or vulnerable group. The risk is childbearing. The risk is due to childbearing in case of mothers and development. কারণ যেটা দেখবেন এটা হওয়ার কথা কিন্তু এটা না হয় এটা হবে হ্যাঁ মানে এটা কভার স্যার আনমিউট হয়ে গেছে স্যার একজনের। কার সাথে গল্প করতেছেন? The risk is due to childbearing in case of mothers and development of survival in case of children. তাহলে এমসিএইচ কেন ইম্পর্টেন্ট বললে তোমরা সরাসরি বলতে পারো যে টোটাল জনসংখ্যার 60% মা এবং শিশু, এর মাঝে চাইল্ড বিয়ারিং এজের মহিলা হচ্ছে 22%, শিশু হচ্ছে 34%, এরা সেজন্য ভালনারেবল গ্রুপ। Maternal mortality, infant mortality and child mortality is high in our country. By improving the health of the mother and children, we can contribute to the overall improvement of the health of the population. মাতৃমৃত্যু, শিশু মৃত্যু এগুলো আমাদের দেশে বেশি, এটাই সত্যি। মাতৃমৃত্যু হয় কি বেশি দেশে? স্যার এখন তো কমে আসছে। হ্যাঁ এখন তো কমে আসছে, এটা সত্যি কথা। কত কমছে? কত কমছে? আমাদের দেশ এক সময় অনেক বেশি মৃত্যুহার ছিল, ওখান থেকে যখন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল হয়েছে 1990 সালে, তখন বলা হয়েছে 1/3 কমাইতে হবে, ঠিক আছে? অতটুকু আমরা কমাইতে পারছি, বাট এখনো যে এটা উন্নত বিশ্বের থেকে অনেক বেশি। সেই জন্য আমরা বলবো এখনো মাতৃমৃত্যু হার বেশি। কত হইলে আমরা বলছি মাতৃমৃত্যু হার বেশি না? তোমরা কি চাও? কত চাও তোমরা মাতৃমৃত্যু হার? 0%। আমরা 0 চাই না সবাই? জি স্যার। 0 তে চাই। জি স্যার। এটা শিশুও মারা না যাক, এটাই তো সবার কামনা না? তাহলে 0 থেকে বেশি হইলে তো আমরা বেশি বলবো নাকি? একজনও যদি মারা যায় আমরা বলবো না ওই মাটা কেন মারা গেল? জি স্যার। According to UNICEF, 21,000 mothers are dying in 1 year in Bangladesh due to pregnancy and pregnancy-related causes. Percentage of antenatal care coverage 48%. 80% mothers' delivery occur in houses. Institutional delivery only 20% in Bangladesh. Only 24% delivery are conducted by trained health personnel. Maternal mortality ratio of Bangladesh is 3.2 per 1,000 live birth. মা এবং শিশু একটা ইউনিট, এটা জিজ্ঞেস করে ভাইবাতে যে মা এবং শিশু এটা আসছিল, মা এবং শিশু একটা during antenatal period the fetus is a part of mother. এই তোমরা মিউট করো।
During antenatal period, the fetus is a part of mother. The fetus obtains all building materials and oxygen from the mother. তাহলে মা থেকে সমস্ত অক্সিজেন সহ সবকিছুই পাচ্ছে শিশু মায়ের কাছ থেকে অ্যান্টিনেটাল পিরিয়ডে। তাহলে একই ইউনিট না, এক জায়গা থেকে তো সবকিছু আসতেছে। বাচ্চার কি আলাদা কোনো খাবার আছে? মায়ের খাবার থেকে বাচ্চা পায় না স্যার। A healthy mother brings a healthy baby. একটা সুস্থ মা একটা সুস্থ বেবি আনতে পারে। Child health is closely related to the mother's health. Certain diseases of mothers during pregnancy, syphilis, gonorrhea, AIDS, German measles have got effect on their children. তাইলে মা এবং শিশু একটা ইউনিট কেন? পুরো অ্যান্টিনেটাল পিরিয়ডে মা থেকেই সমস্ত খাবার এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস, অক্সিজেন সব পাচ্ছে মা থেকেই। হেলদি মাদার একটা হেলদি বেবি জন্ম দিতে পারে, ক্লোজলি রিলেটেড দুজনের হেলথ। এবং মায়ের কোনো অসুস্থ হলে বাচ্চার মধ্যে এগুলো আসতে পারে, যেমন সিফিলিস, গনোরিয়া এগুলো। After birth, child is absolutely depends on mother for exclusive breastfeeding up to 6 months. একটা বাচ্চা যখন হয়, এই বাচ্চাটাকে কিছু করতে পারে না, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, খেতে পারে কিছু, সবকিছু তো মাই করাই দেয়। এই জন্য জন্মের পর পর একদম 6 মাস পর্যন্ত ব্রেস্ট ফিডিং, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর জন্য মার উপরেই নির্ভরশীল। Postpartum care of mother is separable from neonatal care. Mother is also first teacher of the child. সত্যি কি না এটা? আমি তো শিশুর প্রথম টিচার নাকি? জি স্যার। জি স্যার, সত্যি। তাহলে পোস্টপার্টাম কেয়ার কোনটাকে বলে? স্যার জন্মের পর যে কেয়ারটা নেবেন। ডেলিভারির পরে স্যার যে কেয়ারটা। ডেলিভারির পরে যে কেয়ারটা। হ্যাঁ, তোমাদের ব্যালেন্সার প্রেগন্যান্সি পড়াচ্ছে না তোমাদেরকে? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে অ্যান্টিপার্টাম হচ্ছে কোনটা? ডেলিভারির আগে যে কেয়ারটা। ডেলিভারির আগে আমরা যেটাকে অ্যান্টিনেটাল কেয়ার বলি, অ্যান্টিনেটাল কেয়ার। তাহলে পোস্টপার্টাম হচ্ছে আফটার ডেলিভারি। আফটার ডেলিভারি একটা মায়ের কেয়ার কেন দরকার? কারণ ওনাদের যেরকম ভাবে কেয়ার করা হবে বাচ্চাটাকেও ঠিক সেম ওইরকম ভাবে দুধটা পাওয়া যাবে, মায়ের দুধটার জন্য তাকে ভালো করে খাওয়াইতে হবে না স্যার? তাই নাকি? অসুস্থ মা, অসুস্থ মায়ের ওর মেজাজটাই তো খিটখিটে হয়ে থাকে নাকি? পোস্টপার্টাম ডিপ্রেশন হতে পারে স্যার। হ্যাঁ, ডিপ্রেশনে থাকে, তখন সে ঠিকভাবে বাচ্চার কেয়ারটা নিতে পারে না। আমরা এখন করছি কি, মা এবং শিশু একটা ইউনিট। একটা ইউনিট কেন বলছি? কারণ মায়ের সুস্থতার উপর শিশুর যত্নটাও নির্ভর করে। মার যদি শরীরটা ভালো না থাকে, সে কখনো শিশুর যত্নটা ঠিকভাবে নিতে পারবে না। এই কারণেই postpartum care of mother is inseparable from neonatal care. Maternity cycle স্টেজগুলো কি কি? ফার্টিলাইজেশন, অ্যান্টিনেটাল পিরিয়ড, ইন্টারনেটাল পিরিয়ড, পোস্টনেটাল পিরিয়ড, ইন্টারকনসেপশনাল পিরিয়ড। ফার্টিলাইজেশন তো সবাই জানো। অ্যান্টিনেটাল পিরিয়ড হচ্ছে ডেলিভারির আগে যেই টাইমটা, ইন্টারনেটাল পিরিয়ড হচ্ছে ডেলিভারির সময়টা, পোস্টনেটাল হচ্ছে আফটার ডেলিভারি। অ্যান্টিনেটাল ডেলিভারির আগে, ইন্টারনেটাল ডেলিভারির সময়, পোস্টনেটাল হচ্ছে ডেলিভারির পরে। ইন্টারকনসেপশনাল, ইন্টারকনসেপশনাল মানে হচ্ছে দুইটা প্রেগন্যান্সির মাঝখানে যে সময়টা। Antenatal care. The antenatal care is the care of women during pregnancy. What is antenatal care? What is antenatal care? জানো তো সবাই? দেখো তো। Care of women during pregnancy. হ্যাঁ বলো।
কেয়ার অফ বাচ্চা জন্ম ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত আর কি যে কেয়ারটা প্রেগন্যান্সির মধ্যে না আমরা থেকে কিছু বুঝতে হবে না, আপনি শুধু এই একটা লাইনে শিখেন the antenatal care is the care of the woman during pregnancy, এটাই বলতে পারেন না আপনারা। the antenatal care is the care of woman during pregnancy, ঠিক আছে মুখস্থ? হ্যালো জি স্যার। জি স্যার। শোনা যাচ্ছে স্যার। care of woman, পরীক্ষার হলে গিয়ে সবগুলা ভুল বলবেন। কেয়ার অফ ওম্যান, নট কেয়ার অফ মাদার। খেয়াল করেন, সে কিন্তু মাদার হয় না এখনো, ঠিক আছে? অ্যান্টিনেটাল যখন, ওর কি ডেলিভারি হয়েছে? নো স্যার। তাহলে অ্যান্টিনেটালে সব খেয়াল রাখতে হবে, দ্য অ্যান্টিনেটাল কেয়ার ইজ দ্য কেয়ার অফ ওম্যান, নট মাদার। অ্যান্টিনেটাল কেয়ার ইজ দ্য কেয়ার অফ ওম্যান ডিউরিং প্রেগন্যান্সি। প্রেগন্যান্ট মহিলাদের যে কেয়ার, এটাকে বলা হয় অ্যান্টিনেটাল কেয়ার। ক্লিয়ার সবাই? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আবার দেখো, দ্য কেয়ার অফ মাদার বলিও না, কেয়ার অফ মাদার ডিউরিং প্রেগন্যান্সি। সবাই ভুল ধরবে এটাকে। খুব ইজি লাইন, অ্যান্টিনেটাল কেয়ার ইজ দ্য কেয়ার অফ ওমেন ডিউরিং প্রেগন্যান্সি। এটাকেই যখন তোমরা কেয়ার অফ মাদার বলে ফেলো, এই শুরু করে স্যাররা, ঠিক আছে? মাদার কেমনে হইলো? তার তো এখনো ডেলিভারি হয় নাই, সে কি কারো মা হয়ে গেছে? অ্যান্টিনেটাল কেয়ার শুরু হবে কখন থেকে? আচ্ছা, অবজেক্টিভ গুলো আগে দেখি। অবজেক্টিভ গুলো কি? The promote, protect and maintain health of the mother during pregnancy. তাহলে মায়ের স্বাস্থ্য প্রমোট এবং মেনটেন করা during pregnancy, to detect the high risks and give them special attention, to foresee complication and to prevent them, to remove anxiety and dread associated with delivery, to reduce maternal, neonatal and infant mortality and morbidity. তাহলে সবগুলোর অবজেক্টিভ গুলো জানতে হয় অ্যান্টিনেটাল কেয়ার। To teach mothers about child care, nutrition and personal hygiene, to sensitize the mother to the need of the family planning. The ultimate aim of the antenatal care is to get at the end of the pregnancy and a healthy baby and a healthy mother. তাহলে আলটিমেট টার্গেট হচ্ছে দিনের শেষে, প্রেগন্যান্সির শেষে একটা হেলদি বেবি এবং হেলদি মাদার পাওয়াটাই। কার কোনো প্রশ্ন আছে? নো স্যার। নো স্যার। কেন নো স্যার? আমি এতক্ষণ যে আপনাদেরকে ভুল পড়াইলাম, আপনারা নো স্যার বলছেন কেন? জি স্যার। আমি আবার অ্যান্টিনেটাল কেয়ার, অ্যান্টিনেটাল কেয়ার ইজ দ্য কেয়ার অফ ওমেন ডিউরিং প্রেগন্যান্সি। তাহলে কেয়ার অফ মাদার বলতে মানা করছি আমরা, ওমেন বলছি না? জি স্যার। জি স্যার। জি স্যার। কেয়ার অফ ওমেন, বাট আমরা অবজেক্টিভ এখানে সবগুলা মাদার মাদার লিখে আসছি না? জি স্যার। জি স্যার। স্যার কেন? কেন এটা কারো মাথায় আসতেছে না? ওমেন বলার কথা, এখানে মাদার আসলো কেন? স্যার আপ টু এখানে ডেলিভারি মাদার টাইম আসতেছে পর্যন্ত সেজন্য। কারণ আমাদের আলটিমেট অবজেক্ট হচ্ছে মাদার মাদারের কেয়ার, মাদার আর চাইল্ডের মাদার চাইল্ড একসাথে। ঠিক আছে? আমরা অ্যান্টিনেটাল কেয়ার বলছি একটা ওমেনের, এই ওমেনটা একটা মাদার হোক, এটা তো আমরা চাই, এই জন্যই তো অ্যান্টিনেটাল কেয়ারটা দিচ্ছি আমরা, ঠিক না? অবজেক্টিভ মানে কি, উদ্দেশ্য মানে কি? অ্যান্টিনেটাল কেয়ারটা আমরা কেন দিচ্ছি ওমেনটাকে? মা হোক, এটাই তো আমরা চাচ্ছি, ঠিক না? জি স্যার। অবজেক্টিভ উদ্দেশ্য হচ্ছে আমরা চাচ্ছি, কিন্তু অ্যান্টিনেটাল কেয়ারটা দিচ্ছি ওমেনকে। হাই রিস্ক মাদার্স, এটা রিটেনে আসে, ভাইভাতে আসে, অস্পিতেও আসে। হাই রিস্ক মাদার কারা? হাই রিস্ক মাদার কারা? স্যার যাদের আগে 30 এজ পরে বেবি নিলে তাদের। হাই রিস্ক মাদার এই সমস্ত মা ডেলিভারির সময় কষ্ট পেতে পারে, আমরা জানি, হ্যাঁ? তাদেরকে আগে থেকে সাবধান করে দেওয়া।
তাহলে এটা যেগুলো আছে এগুলো মুখস্থ রাখতে হবে। এল্ডারলি প্রাইমি, প্রথম বাচ্চা। প্রাইমি মানে হচ্ছে প্রথম বাচ্চা। হ্যাঁ, বেশি বয়সে প্রথম বাচ্চা, 30 বছর অথবা ওভার 30 বছরের পর যাদের বয়স হয়ে গেছে ওদের প্রথম বাচ্চা হবে। এরা হচ্ছে এল্ডারলি প্রাইমি, এরা হাই রিস্ক। হাই রিস্ক মানে কি, এদের ব্যাপারে আমাদের স্পেশাল অ্যাটেনশন রাখতে হবে। শর্ট স্ট্যাটার্ড প্রাইমি 140 সেন্টিমিটার আর বিলো, প্রথম বাচ্চা যাদের হবে, যারা বেশি শর্ট 140 সেন্টিমিটারের নিচে 2.5 সেন্টিমিটার 1 ইঞ্চি, এভাবে হিসাব করে নিও। 140 সেন্টিমিটার এন্ড বিলো যারা, তারা মেল প্রেজেন্টেশন ট্রান্সভার্স লাই। তোমাদের তো গাইনি ক্লাস শুরু হয় নাই, ট্রান্সভার্স লাই বুঝো কেউ? একটা বাচ্চা নরমালি কেমনে থাকে ইউটেরাসের মধ্যে? মাথা নিচে পা উপরে। মাথাটা উপরে থাকে, পাটা উপরের দিকে থাকে। হ্যাঁ, মাথা নিচে পা উপরের দিকে, এটা হচ্ছে একদম নরমাল একটা পজিশন। এটা যদি উল্টাপাল্টা হয়, পা নিচের দিকে থাকে, ওটা মেল প্রেজেন্টেশন। প্লাসেন্টা প্রেভিয়া। ঠিক আছে, আর ট্রান্সভার্স লাইন বাইরে, সরি, প্লাসেন্টা থাকবে, প্লাসেন্টা থাকবে ইউটারাসের ভিতরে, বাট এটা বাচ্চার সাথে সম্পর্কিত নয়, এটা মায়ের গর্ভফুল বলে না, একটা গর্ভফুল। জি স্যার। জি স্যার। প্রেজেন্টেশন হচ্ছে বাচ্চার পজিশন। ট্রান্সভার্স লাইটা হচ্ছে বাচ্চাটার পাও উপরে না, মাথা উপরে না, এটা লম্বালম্বি ভাবে শুয়ে আছে ইউটেরাসে। লম্বালম্বি ট্রান্সভার্স লাইন, কোনোটাই উপরে না, ঠিক আছে? মাথা উপরে না, পাও উপরে না, তাহলে কি অবস্থা? এটা বেন্ট করে থাকবে। ট্রান্সভার্স লাইন, এটা ট্রান্সভার্স লাইন বলে এটাকে। অ্যান্টিপার্টাম হেমোরেজ, দেখা গেল ডেলিভারির আগে প্রচন্ড ব্লিডিং হচ্ছে, কিংবা সবসময় ব্লিডিং হয়েছে, হালকা হালকা ব্লিডিং। স্যাটেন্ড অ্যাবর্শন, স্যাটেন্ড অ্যাবর্শন মানে হচ্ছে মানে কিছু কিছু পার্টও বের হয়ে গেছে, ব্লিডিংটা হয়েছে এমন ভাবে যে মনে হয়েছে যে আসলে বাচ্চা আছে না কিছু চলে গেছে। প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া হচ্ছে খিঁচুনি, প্রেশারটা বেশি থাকবে, খিঁচুনি হবে। যে সমস্ত মা গর্ভাবস্থায় দেখা যাবে খিঁচুনি হচ্ছে, প্রেশার বেশি, ওদের অবশ্যই হসপিটালে ডেলিভারি হতে হবে। এনিমিয়া, হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে গেলে এনিমিয়া। টুইন, হাইড্রোঅ্যামনিয়াস, প্রিভিয়াস স্টিল বার্থ মানে আগে একটা বাচ্চা হয়েছিল, মৃত বাচ্চা, ইন্টারইউটেরাইন ডেথ, গর্ভাবস্থায় মারা গেছিল, এল্ডারলি গ্র্যান্ড মাল্টিপ্লায়ার। হিস্ট্রি অফ প্রিভিয়াস অপারেটিভ প্রসিডিউর, আগে একবার সিজার হয়েছে, মায়োমেক্টমি হয়েছে, রিপেয়ার অফ বেসিক ভ্যাজাইনাল ফিস্টুল আছে, এই সমস্ত রোগীগুলোকে হসপিটাল ডেলিভারি করতে হবে। প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড উইথ মেডিকেল ডিজিজ, টিউবারকুলোসিস, রেনাল ডিজিজ লাইক পাইলোনেফ্রাইটিস, হার্ট ডিজিজ এটসেট্রা। একটা প্রেগনেন্ট মহিলা, তার থেকে এখন করোনা পজিটিভ, কোভিড পজিটিভ, তাকে কি হাই রিস্ক বলবা? জি স্যার। অবশ্যই হাই রিস্ক। হাই রিস্ক হলে কি করতে হবে আমাদের? কোয়ারেন্টাইন রাখতে হাই হবে। রিস্ক মাদার, তাকে ভয় লাগাই দিলে হবে না, তাকে বলতে হবে যে আপনার এখানে যেহেতু একটু রিস্ক আছে, আপনার এটা ডেলিভারিটা অবশ্যই হসপিটালে করতে হবে, তাকে কোনোভাবেই বাসায় ডেলিভারিতে উৎসাহিত করা যাবে না। হাই রিস্ক মানে যে একেবারে বিশাল কিছু হয়ে যাবে এটা না। হাই রিস্ক মানে হচ্ছে তার ব্যাপারে আমাদের স্পেশাল কেয়ার নিতে হবে। স্যার, হ্যাঁ স্যার এগুলো কি ফার্স্ট বেবির ক্ষেত্রে হবে? ফার্স্ট বেবির ক্ষেত্রে হবে, মানে 30 পরে হাই রিস্ক কি ফার্স্ট বেবির ক্ষেত্রে?
সাধারণত ফার্স্ট বেবির ক্ষেত্রে এগুলো কাউন্ট করা হয়। হ্যাঁ, হাই রিস্ক মাদার, প্রথম বেবিটা যাদের 30 বছর পরে প্রথম বাচ্চা হলো এটাকে হাই রিস্ক মাদার বলা হবে। 30 বছর পরে যদি সেকেন্ড বাচ্চা হয়, থার্ড বাচ্চা হয়, সেক্ষেত্রেও হাই রিস্ক না, যেহেতু তার আগের একটা হিস্ট্রি তুমি জানো। ঠিক আছে, তার আগের কোনো সমস্যা থাকলে তো তুমি জানবাই, কিন্তু প্রথম বাচ্চার ক্ষেত্রে তো এটা জানা যায় না। তারপর হচ্ছে প্রথম শর্ট স্ট্যাটার্ড প্রাইমি। শর্ট স্ট্যাটার্ড প্রাইমির ক্ষেত্রে হচ্ছে ওটা ফার্স্ট বেবি হোক, সেকেন্ড বেবি হোক, সবগুলাতেই এটা হাই রিস্ক। অ্যান্টিপার্টিউম হ্যামোরেজ, প্রিএক্লাম্পসিয়া, এগুলো যে কোনো বেবিতেই হাই রিস্ক। এটা শুধু প্রথম বেবি হবে না। হিস্ট্রি অফ প্রিভিয়াস অপারেটিভ প্রসিডিউর, তাহলে প্রথমটা তোমার সিজারিয়ান সেকশন হয়েছিল, সেকেন্ডটাতে এটা হাই রিস্ক হয়ে গেল, ঠিক না? প্রথম বাচ্চা যদি সিজারিয়ান না হয়, সরি, প্রথম বাচ্চাতেই তো সিজারিয়ানটা হবে না, মানে আগে থেকে জানবা হিস্ট্রি তো থাকবে না। প্রথম বাচ্চার ক্ষেত্রে কি কোনো হিস্ট্রি থাকবে সিজার হয়েছে আগে? No, sir. না স্যার। তাহলে সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে সেকেন্ড বেবি, থার্ড বেবি এগুলো আসবে। প্রথম বাচ্চা হওয়ার সময় রিপেয়ার করতে হয়েছিল ভেসিক্যাল ভ্যাজাইনাল ফিস্টুলা, এগুলো সাধারণত ফার্স্ট বেবিতে হয়। অ্যান্টিনেটাল ভিজিট, অ্যান্টিনেটাল ভিজিট মানে হচ্ছে একটা মা প্রেগন্যান্ট হওয়ার পর কয়বার ভিজিটে যাবে, ডাক্তার কয়বার দেখাবে। আইডিয়াল ভিজিট হচ্ছে 14টা। 28 সপ্তাহ পর্যন্ত সে 4 সপ্তাহে একবার যাবে। 28 সপ্তাহ মানে কয়দিন? 7 মাস। 28 সপ্তাহ মানে 7 মাস না? জি স্যার। তাহলে 4 সপ্তাহ পর পর সে একবার যাবে। 6টা ভিজিট। কেন? 7 মাসে 7টা হইল না কেন? স্যার সবগুলা মাস তো আর 31 দিন বা 31 দিনে হয় না, সেজন্য। প্রথম মাসটা তো সে জানেই না সে প্রেগন্যান্ট কিনা, ঠিক আছে? সে 4 সপ্তাহ পর যখন গেল, ও তখন তো 1 মাস চলেই গেছে অলরেডি, ঠিক আছে? 7 মাস পর্যন্ত, প্রথম মাস যেদিন শুরু হয়েছে সেদিন তো সে যায় নাই, সে গেছে 28 সপ্তাহ পর। 14 দিন পর সে টেস্ট করছে, তার যখন পিরিয়ড বন্ধ হইলো সে 14 দিন পর টেস্ট করছে। তাহলে 7 মাসে মিলে ভিজিট হয় আসলে 6টা, 7টা ভিজিট হবে না। 36 উইক থেকে 28 উইকস থেকে 36 উইকস পর্যন্ত সপ্তাহে 2 বার, 2 সপ্তাহে একবার, মাসে 2 বার। তাহলে ওইখানে 2 মাস, 7 মাস আর 2 মাস 9 মাস। 9 মাসের মধ্যে টোটাল ভিজিট হলো 6, 4, 10। After 36 week, every weekly till delivery. 36 উইক থেকে প্রতি সপ্তাহে এক ডেলিভারি পর্যন্ত 4টা ভিজিট, টোটাল ভিজিট হচ্ছে 14টা। তাহলে আইডিয়াল ভিজিট কয়টা? 14টা। 14টা। হ্যাঁ, যারা 14টা পারবে না, ইন্টারমিডিয়েট অ্যান্টিনেটাল ভিজিট। ফার্স্ট ভিজিট হচ্ছে বিফোর 12 উইকস এর আগে একবার দেখাতে হবে, 20 থেকে 22 সপ্তাহে একবার দেখাতে হবে। থার্ড ভিজিট হচ্ছে 28 থেকে 32 সপ্তাহ। ফোর্থ ভিজিট 34 থেকে 36 সপ্তাহ এবং ফিফথ ভিজিট হচ্ছে 38 সপ্তাহ থেকে ফুল টার্মের মধ্যে একবার দেখাতে হবে। মিনিমাম 5টা ভিজিট হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যান্টিনেটাল ভিজিট। আইডিয়াল হচ্ছে 14 ভিজিট, ইন্টারমিডিয়েট হচ্ছে 5টা ভিজিট। যারা এই 5টা ভিজিটে যেতে পারবে না, একদম মিনিমাম তার 3টা ভিজিটে যেতেই হবে। ফার্স্ট ভিজিট at 20 weeks or as soon as is known, সেকেন্ড ভিজিট হচ্ছে 32 সপ্তাহ এবং থার্ড ভিজিট হচ্ছে 36 সপ্তাহ। এগুলো সব সময় ভাইবাতে জিজ্ঞেস করে, অ্যান্টিনেটাল ভিজিট, আইডিয়াল ভিজিট কয়টা,
ইন্টারমিডিয়েট ভিজিট কয়টা, মিনিমাম ভিজিট কয়টা? মিনিমাম কয়টা ভিজিটে তার যেতেই হবে? তাহলে একটা রোগী তোমার কাছে প্রথম আসলো আজকে, তাকে কি করতে হবে? অ্যান্টিনেটাল কেয়ার। অ্যান্টিনেটাল কেয়ার মানে হচ্ছে কেয়ার অফ মাদার ডিউরিং প্রেগন্যান্সি। হ্যালো, জি স্যার। আপনারা আছেন না গেছেন? জি স্যার। কিছু কেন বলছেন? আমি তো আপনাদেরকে বললাম কেয়ার অফ মাদার ডিউরিং প্রেগন্যান্সি। অ্যান্টিনেটাল কেয়ার কি কেয়ার অফ মাদার? কারো কোনো মনোযোগ নাই, সবগুলো শুনতেছে। কেয়ার অফ ওমেন। একটা মা আসলো, একটা ওমেন আসলো তোমার কাছে, কি করবা? 5 ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস ডিউরিং অ্যান্টিনেটাল কন্টাক্ট। প্রথম আসার পর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন অফ প্রেগনেন্ট ওমেন, হিস্ট্রি টেকিং, examination, essential investigation advices to be given to mother. তাহলে প্রথম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কেন করব আমরা? রেজিস্ট্রেশনের ইম্পর্টেন্স কি? সো আইডেন্টিটি নেব। রেজিস্ট্রেশন যদি আমরা না করি, আমরা কেমনে জানবো আমাদের দেশে প্রেগন্যান্ট ওমেন কয়জন আছে এই মুহূর্তে? আমাদের ডাটা কি কি কালেকশনের ব্যবস্থা জন্য। নিতে হবে? ডাটা কালেকশনের জন্য না, সবকিছুর জন্যই আমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে। আমাদের জানতে হবে আমাদের কয়টা মহিলা আমাদের এখন প্রেগনেন্ট আছে, আমাদের 9 মাস পর আমাদের জনসংখ্যা কত বাড়বে, এই মহিলাদের জন্য আমাদের টিটি ভ্যাকসিন লাগবে, বাচ্চাগুলোর জন্য আমাদের ভ্যাকসিন লাগবে। এখন ধরো আমার দেশে এই মুহূর্তে আমি যদি বলি সাপোজ 5 লাখ প্রেগনেন্ট ওমেন আছে, তাহলে আগামী 9 মাস পরে প্রেগনেন্ট ওমেনের জন্য, প্রেগনেন্ট এই বাচ্চাগুলোর জন্য আমার ভ্যাকসিন লাগবে না? আমরা একটা হিসেব করতে, দেশের ম্যাটারনাল মর্টালিটি বের করতে হলে আমার থেকে কয়জন প্রেগনেন্ট ছিল এটা লাগবে। আমার দেশের স্বাস্থ্য ব্যবস্থা কেমন এটা জানার জন্য আমার প্রেগনেন্ট মহিলা কয়জন ছিল এটা জানতে হবে। সেই জন্য এটা রেজিস্ট্রেশন মোস্ট ইম্পর্টেন্ট, যেটাকে আমরা খুব অবহেলা করি। কিন্তু রেজিস্ট্রেশন না করলে আমরা জানবোই না, প্রিপারেশনও নিতে পারবো না। হিস্ট্রি টেকিং, হিস্ট্রি টেকিং মোস্ট ইম্পর্টেন্ট। হিস্ট্রি টেকিং না করলে তুমি জানবা কিভাবে এই মহিলা হাই রিস্ক কিনা, তুমি জানবা কিভাবে যে ওর এটা ফার্স্ট প্রেগন্যান্সি না আগের কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা। ঠিক আছে? তাহলে রেজিস্ট্রেশন করার পরে হিস্ট্রি টেকিং এর পরে এক্সামিনেশন, পরীক্ষা করে দেখতে হবে। সব কথা তো রোগী বলতে পারবে না, কিছু নিজে পরীক্ষা করে দেখতে হবে রোগীর কোনো সমস্যা আছে কিনা। এরপরে কিছু এসেনশিয়াল ইনভেস্টিগেশন করাতে হবে, অ্যাডভাইস দিতে হবে। ইনভেস্টিগেশন কি করাইতে হইতে পারে? একটা মাকে একটা ইনভেস্টিগেশন করাবো। কোন ইনভেস্টিগেশনটা করাবো? কি মনে হয় তোমাদের? HCG। কোনটা করাবো? ইউরিন হেপাটাইটিস, একটা সিঙ্গেল টেস্ট বলো, একটা সিঙ্গেল টেস্ট। ব্লাড টেস্ট, সিবিসি, সব প্রেগন্যান্সি টেস্ট। সিঙ্গেল টেস্ট যখন বলে তখন বলতে হবে আল্ট্রাসোনোগ্রাফি। ঠিক আছে? আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে কনফার্মেটরি টেস্ট। 6 সপ্তাহ পর যদি কারো আল্ট্রাসোনোগ্রাফি করে, তুমি যদি কোনো পাও তুমি বলতে পারবে যে কনফার্ম প্রেগন্যান্ট। ব্লাড টেস্টে, ইউরিন টেস্টে আমাদের ভুল আসতেই পারে না, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে কনফার্মেটরি টেস্ট। সোনোগ্রাফি করলে কনফার্ম হইতে পারবা ডেলিভারি কি অবস্থা, অথবা বাচ্চাটা যে অবস্থাতেই আসুক বাচ্চার পজিশন কি ওগুলো জানার জন্য এসেনশিয়াল ইনভেস্টিগেশনে হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। বাংলাদেশের সব জায়গায় তো আল্ট্রাসোনোগ্রাফি নাই। তার ফার্স্ট ভিজিট টেকিং করলা, হিস্ট্রি টেকিং এর মধ্যে কি নিতে হয়? নাম কি, বয়স কত, ঠিকানা কি,
অকুপেশন কি, সোশিও ইকোনমিক কন্ডিশন কি, কমপ্লেইন্টস উইথ ডিউরেশন, কদিন ধরে কমপ্লেইন্টটা আছে, হিস্ট্রি অফ প্রেজেন্ট প্রেগন্যান্সি, অবস্টেটিক হিস্ট্রি। অবস্টেটিক হিস্ট্রি হচ্ছে ম্যারিড ফর প্যারা গ্র্যাভিডা, স্টিল বর্ন, আইইউডি ইন্টারউটেরাইন ডেথ আর কি। আইইউডি মানে হচ্ছে ইন্টারউটেরাইন ডেথ। এমআর menstrual regulation, age of last child, প্যারা মানে কি? প্যারা কি, গ্র্যাভিডা কি? গ্র্যাভিডা হচ্ছে প্রেগন্যান্ট। গ্র্যাভিডা স্যার গ্র্যাভিডা মানে তো প্লাসেন্টা। তোর নাম কি? স্যার কি? প্লাসেন্টা বস্তুর নাম কি? প্লাসেন্টা বস্তুর নাম গ্র্যাভিড মানে তো প্রেগন্যান্ট বোঝায় না? তা ইউটেরাস। স্যার ইউটেরাস গ্র্যাভিডা প্রেগন্যান্ট প্লাসেন্টা ইউটেরাস এত অফ লেডি। বস্তু কেন? গ্র্যাভিডা প্রেগন্যান্ট ইউটেরাস অফ লেডি। প্রেগন্যান্ট ইউটেরাসটা হচ্ছে গ্র্যাভিড। গ্র্যাভিডা হ্যাঁ। প্যারা মানে মাল্টিপল প্রেগন্যান্সি। তোমাদের প্যারা হোমওয়ার্ক মানে মাল্টিপল প্রেগন্যান্সি। যে না, এটা হচ্ছে হিস্ট্রি নিবা, অবস্টেটিক হিস্ট্রি। হিস্ট্রি নেওয়ার সময় জিজ্ঞেস করতে হয় প্যারা কত, গ্র্যাভিডা কত, সবগুলো প্রেসক্রিপশন নিতে হয় এটা। স্যার প্যারা মানে ঠিক আছে, কতবার ডেলিভারি হইছে ওটা বুঝাইতেছ না? কতবার ডেলিভারি হয়েছে, কতবার প্রেগন্যান্ট হয়েছে, কতবার প্রেগন্যান্ট হইছে, কোনটা প্যারা কোনটা গ্র্যাভিডা এটা জেনে নিন। স্যার ডেলিভারিটা তো প্যারা, প্রেগন্যান্সিটা হচ্ছে প্যারা। সব জি স্যার। প্রেগন্যান্সি ডেলিভারিটা হচ্ছে ডেলিভারি প্যারা। পর্যন্ত যাবে না। সব প্রেগন্যান্ট মহিলা একটা মহিলা 5 বার প্রেগন্যান্ট হয়েছিল, বাচ্চা 3টা হতে পারে না? জি জি স্যার। স্যার। জি স্যার। ডেলিভারি হওয়া সবার ক্ষেত্রে সেম নাও হতে পারে। না জি স্যার। এটা হচ্ছে প্যারা এবং গ্র্যাভিডা, কয়টা প্রেগন্যান্ট হয়েছে, কয়টা ডেলিভারি হয়েছে। ঠিক আছে, জি স্যার, যতবার প্রেগন্যান্ট হইছে ওটা হচ্ছে গ্র্যাভিডা, আর যতবার ডেলিভারি হইছে ওটা হচ্ছে প্যারা। মেনস্ট্রুয়াল হিস্ট্রি নিতে স্যার, হবে। মেনস্ট্রুয়াল আরেকটু স্যার ক্লিয়ার করলে ভালো হতো স্যার, প্যারা গ্র্যাভিটা বুঝতেছি না স্যার, এখানে সবাই তোমার বোঝার বলতেছে দরকার নাই। বুঝতেছি না। এটা তোমার থেকে জিজ্ঞেস করবে না, হ্যাঁ, এটা যাদের থেকে জিজ্ঞেস করবে ওরা দেখে নিও প্যারা গ্র্যাভিডা। এটা আমরা পড়াতে সব তোমাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আসবে, এই মুহূর্তে বোঝার দরকার নাই। আমরা আরেকটু সামনের দিকে আগালে তোমরা প্যারা গ্র্যাভিডা বুঝে যাবে। মেনস্ট্রুয়াল নিতে হবে। ম্যানার কি মানে কি? ফার্স্ট মেনস্ট্রুয়েশন। ফার্স্ট মেনস্ট্রুয়েশন কত বছর বয়সে হয়েছে, মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলার আছে কিনা, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড কখন হয়েছে। লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড হচ্ছে এলএমপি, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, কখন ডেলিভারি হবে? 9 months plus minus 7 days. কয় সপ্তাহ হয়? 38 weeks. 38 weeks. এই প্যারাগ্রাফিটা জানতে চাইছিল, ও কই? হ্যালো, একটা ছেলে কথা বলো। কেউ নাই? বলো এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা কেমনে বের করবা? তোমার কাছে তোমাদের পাশে একজন এসে বললো বাংলা সিনেমায় বলে না 10 মাস 10 দিন, ওটা পাইছে কোথায়? আর ওটা তো স্যার বলতে 10 মাস 10 দিন শুনছো না কথাটা? জি স্যার। 10 মাস 10 দিন, এটা কোথা থেকে আসছে? এগুলো হচ্ছে ওদের বানানো, বুঝছো? 10 মাস 10 দিন এটা কোনোদিনও সম্ভব না। 9 months plus minus 7 days।
কোনো মেডিকেল স্টুডেন্ট যাতে 10 মাস 10 দিন বলে না ফেলো, এটা বাংলা সিনেমায় বলে। বাংলা সিনেমায় অনেক কিছু সম্ভব, বাংলা সিনেমা হিন্দি সিনেমায় ওরা হার্ট একটা ছুঁড়ে মারলে গিয়ে হার্টটা ফিট হয়ে যায়, কিন্তু তুমি ডাক্তার, তোমাকে অপারেশন করেই লাগাইতে হবে। তাহলে হিস্ট্রি টেকিং এর পরে এক্সামিনেশন। একটা মাস্টার রেজিস্ট্রেশন করানোর পরে হিস্ট্রি টেকিং করলা, হিস্ট্রি টেকিং এর পরে এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশন মধ্যে হাইট দেখবা, ওয়েট দেখবা, এনিমিয়া, ইডিমা, জন্ডিস। ইডিমা কি? ইডিমা হচ্ছে পায়ে দেখে, পায়ে swelling, এনিমিয়া কেমনে দেখে, ইডিমা কেমনে দেখে, জন্ডিস দেখে, এটা জানতে হবে। কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, অ্যাবডোমিনাল এক্সামিনেশন এগুলো তোমরা যখন ওয়ার্ডে যাবা, ওয়ার্ডে সবগুলো তোমাদেরকে দেখাই দিবে। অ্যাবডোমিনাল এক্সামিনেশন কোনো স্কার আছে কিনা, কোনো মাস আছে কিনা, হাইট অফ দ্য ইউটারাস দেখতে হবে, ভ্যাজাইনাল এক্সামিনেশন করতে হবে। এসেনশিয়াল ইনভেস্টিগেশন গুলো কি কি? নাম্বার 1 হচ্ছে ব্লাড ফর রুটিন এক্সামিনেশন, blood grouping and RH typing, BDRL, fasting blood sugar, urine for RE, HbS-Ag, X-ray chest, ultrasonography of uterus. বেলাল সাহেব কই আসো? জি স্যার, আসি স্যার। তাহলে আশেপাশে যত প্রেগন্যান্ট মহিলা আছে সবার ট্রিটমেন্ট করে ফেলতে পারবা তো? না স্যার। ওদের সবাইকে এসেনশিয়াল ইনভেস্টিগেশন গুলো দিয়ে দিবা। ব্লাড ফর রুটিন এক্সামিনেশন, ব্লাড গ্রুপিং, RH টাইপিং, BDRL, ফাস্টিং ব্লাড সুগার, ইউরিন ফর রুটিন এক্সামিনেশন, HbS-Ag, X-ray chest, ultrasonography of uterus. স্যার পরে যখন ডাক্তারের কাছে যাবে ডাক্তার এগুলাই দিবে। BDRL টা হচ্ছে সিফিলিস আর গনোরিয়ার জন্য, সিফিলিসের জন্য এই টেস্টটা করা হয়। BDRL সেক্সুয়াল ডিজিজ আছে কিনা এটা দেখার জন্য, সিফিলিসের জন্য BDRL টেস্ট করা হয়। তাহলে আমরা প্রথমে আসার পরে কি করলাম? রেজিস্ট্রেশন করার পরে হিস্ট্রি টেকিং করলাম। হিস্ট্রি টেকিং করার পরে ওর এক্সামিনেশন গুলো করা হলো। এক্সামিনেশন করার পরে ইনভেস্টিগেশন করা হলো। সবকিছু ঠিক আছে। এরপর কি করতে হবে? ওকে কিছু অ্যাডভাইস করতে হবে, অ্যান্টিনেটাল অ্যাডভাইস। অ্যান্টিনেটাল অ্যাডভাইসের নাম্বার 1 হচ্ছে ডায়েট। Diet should be adequate and balanced one. 2500 কিলোক্যালোরি পার ডে খাবার খেতে হবে। যে কোনো প্রেগন্যান্ট ওমেনকে মিনিমাম কিলোক্যালোরি পার ডে খেতে হবে। প্রোটিন শুড বি ইনক্রিজড। প্রোটিন কিসে পাওয়া যায়? অ্যানিমাল সোর্স আর অ্যানিমাল সোর্স, মাছ, মাংস এগুলোর মধ্যে প্রোটিন বেশি। 2/3 প্রোটিন শুড বি অ্যানিমাল অরিজিন। 2/3 প্রোটিনে অ্যানিমাল থেকে নিতে হবে। ওয়াটার ইনটেক টু বি ইনক্রিজড টু রিডিউস দ্য ইনসিডেন্স অফ ইউটিআই। বেশি বেশি পানি খেতে হবে ইউটিআই না হওয়ার জন্য। ইউটিআই মানে কি? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন না হওয়ার জন্য বেশি করে পানি খাবে। আয়রন টু বি ইনক্রিজড বাই 3.5 গ্রাম পার ডে। আয়রন কিসে আছে? লিভার, কচু শাক, বেশি আয়রন হচ্ছে কচু শাক। কচু শাক খাও তোমরা? খাই স্যার। কোনদিন কচু শাক খাও না এরকম মানুষ কয়জন আছো তোমরা? অনেকেই পাওয়া যাবে। আজকাল কচু শাক খাই না কেউ, বাট কচু শাকের মধ্যে সবচেয়ে বেশি আয়রন। বিশেষ করে সব মেয়েদের কচু শাক খাওয়া উচিত। কচু শাকের পর হচ্ছে কলা। ছোট ছোট মাছ। কলা তো মোটামুটি সবাই খায়। জি স্যার।
তাহলে ভিটামিন, স্পেশালি ভিটামিন সি, থায়ামিন, রিবোফ্লাভিন এন্ড নিকোটিনিক অ্যাসিড টু বি ইনক্রিজড। আগের দিনে বলতো না প্রেগন্যান্ট মেয়েরা শুধু তেঁতুল খায়? জি স্যার। কিংবা আগে যে বুড়া বুড়িরা যে সমস্ত সিস্টেমগুলো মানতো ওগুলো অনেকগুলো সাইন্টিফিক। তেঁতুলটা আসলে কেন খাইতো? তেঁতুলটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এর জন্যই মূলত এবং ভিটামিন তেঁতুলের মধ্যে আমাদের থায়ামিন, রিবোফ্লাভিন, নিকোটিনিক অ্যাসিড এগুলো কিছু কিছু আছে। এখন আমরা ভিটামিন সাপ্লিমেন্ট খাই, তখন যেহেতু সাপ্লিমেন্ট ছিল না এগুলাই খেত ওরা। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, রেস্ট এন্ড এক্সারসাইজ। The mother may continue her usual activities. She should avoid hard work. খুব কঠিন কাজ করবে না, কিন্তু রেগুলার অ্যাক্টিভিটিস গুলো চালায় যাবে। Pregnancy is an extra load, so more rest is necessary. 2-hour rest after lunch, 8 hours at night. মোট 10 ঘন্টা ঘুমাইতে হবে। লাঞ্চের পর 2 ঘন্টা রেস্ট নিবে আর রাত্রে 8 ঘন্টা ঘুমাইতে হবে। Personal hygiene, personal cleanliness, to bath every day, to wear clean clothes, to keep hair clean and tidy. Habit, constipation to be avoided. তোমরা কয় ঘন্টা ঘুমাও এখন? স্যার 10-12 ঘন্টা। 10 ঘন্টা। স্যার 10-12 ঘন্টা ঘুমাও? জি স্যার। সত্যি? 9 ঘন্টা। কেমনে সম্ভব? 1 ঘন্টা মানে কয় মিনিট? 60 মিনিট স্যার। 60 মিনিট। রাতে 2টা-3টা পর্যন্ত ফেসবুকে পাওয়া যায় তোমাদের সবাইকে। না স্যার, সবাই থাকে না। 12টার মধ্যে শেষ হয়ে যায় সব। 12টায় ঘুম। ঘুম থাকি স্যার আমরা। 12টায় ঘুম? জি স্যার। আমি মাঝে মাঝে ধরাই দিব তোমাদের দুইটা। রাত্রে 2টা-3টায় ঘুমাইলে সকাল 8টায় যদি কেউ উঠে তার ঘুম কয় ঘন্টা হয়? 6। 5 ঘন্টা হয় না? হ্যাঁ, স্যার 12টা থেকে ঘুমাইতে 5-6 ঘন্টা। 5 ঘন্টা হয়। আমার মাঝখান দিয়ে নামাজের জন্য উঠতে হয় না স্যার। স্যার খাওয়ার পর একটা ভাত ঘুম আছে তো। এই জন্যই তো বলছি, তাড়াতাড়ি ঘুমাই যাবা। এসব পরপর ঘুমাই যেতে বললে তো সবচেয়ে ভালো। তাহলে 10 ঘন্টা ঘুম হচ্ছে একটা প্রেগন্যান্ট ওমেনের জন্য, আর একটা নর্মাল মানুষের জন্য মূলত 8 আওয়ার ঘুমাতে হবে। তাহলে মোস্ট নেসেসারি হচ্ছে ঘুমটা। আমরা কি ঘুম বলছি? আমরা ঘুম বলিনি, আমরা রেস্ট বলছি। ঘুমাও আর না ঘুমাও, শুয়ে থাকতে হবে। একটা প্রেগন্যান্ট ওমেনের ঘুম নাও আসতে পারে, অনেক টেনশন, অনেক কিছু করে, কিন্তু সে অবশ্যই রেস্টে থাকবে। ওই সময় সে কোনো কাজ করবে না। Smoking should be avoided during pregnancy. The effects of smoking ranges from low birth weight to perinatal death. মেয়েরা স্মোকিং করে? করে বাইরের কান্ট্রিতে। এরা কি স্মোকিং করে? বাইরের কান্ট্রিতে করে। আমাদের দেশে করে কিনা? করে এখন স্যার অনেকে। এখন করে স্যার, ইদানিং। করে স্যার। হারটা কেমন? কি পরিমাণ মেয়ে স্মোকিং করে? 10%, 20%, 50% or 80%? 10 to 20% স্যার। তাই নাকি? ঢাকায় গ্লোরিয়া জিলসে গেলে দেখবে সবাই স্মোকিং করতেছে। বাংলাদেশে আপার ক্লাসে স্মোকিং করে। স্মোকিং মানে কি? ধূমপান করা স্যার। ধূমপান করা। ধূমপান কেমনে করে? বিড়ি সিগারেট দিয়ে। বিড়ি সিগারেট দিয়ে না?
আগের দিনের মহিলারা, গ্রামের মহিলারা এগুলা বেশি করে। কিভাবে করে? এগুলা যেটা খাইতো ওটা হচ্ছে হুক্কা। হুক্কাটা একটা তাবাক না? জি স্যার। হুক্কা দেখছো তো? ইয়েস স্যার। এখন বলে সীসা। হ্যাঁ, দেখছি স্যার। তাহলে আমাদের এখন আপার লেভেলও সীসা খাই, নিচের লেভেল লোয়ার ক্লাসে দেখা যায় কি ম্যাক্সিমাম স্মোকিং করতেছে। এটার সংখ্যা মোটেও 10% 20% না, ওদের সংখ্যা তোমাদের থেকে অনেক বেশি, 50-60%। তাহলে স্মোকিংটাকে এত অ্যাভয়েড করার কিছু নাই, এত হালকাভাবে দেখার কিছু নাই। অবস্থায় অবশ্যই বলতে হবে, নিজে ধরে নিলে আরে মেয়েরা কি সিগারেট খায় নাকি, আমি কেন শুধু শুধু এটা বলতে চাই, এটা বলা যাবে না। তোমার থেকে বলতে হবে আপনার যদি স্মোকিং এর হিস্ট্রি থাকে, স্মোকিং শুড বি অ্যাভয়েডেড। এরপর ড্রাগস, দ্য ইউজ অফ ড্রাগস আর নট অ্যাবসলিউটলি এসেনশিয়াল, should be discouraged. Some drugs taken by mothers during pregnancy may cause fetal malformation. মা কিছু কিছু ওষুধ খায়, এগুলো বন্ধ রাখতে হবে, মায়ের কারণে বাচ্চার সমস্যা হতে পারে। ড্রাগগুলো কি কি? তাহলে আমরা আগে শেষ করি। রেস্টের মধ্যে, অ্যাডভাইসের মধ্যে আমরা কি কি বলবো? প্রথম হচ্ছে ডায়েট নিয়ে বলবো। ডায়েটটা অবশ্যই 2500 কিলো ক্যালোরি হতে হবে, প্রোটিন বেশি খেতে হবে, পানি বেশি খেতে হবে, ভিটামিন আয়রন খেতে হবে। ডায়েট অ্যাডভাইস করলাম, এরপরে রেস্ট এন্ড এক্সারসাইজ অ্যাডভাইস করব, স্মোকিং এবং ড্রাগের ব্যাপারে অ্যাডভাইস দিতে হবে। কেউ যদি টেট্রাসাইক্লিন খেয়ে থাকে, তার টেট্রাসাইক্লিন বন্ধ করতে হবে, কারণ ডেন্টাল ডিসকালারেশন এন্ড ডিফর্মিটি হবে বাচ্চার। কর্টিকোস্টেরয়েড, স্টেরয়েড যদি খায়, ফিটাল এন্ড নিওনেটাল adrenal suppression. Streptomycin, deafness of fetus, iodides, neonatal hypothyroidism. তাহলে টেট্রাসাইক্লিন খেতে পারবে না, কর্টিকোস্টেরয়েড খেতে পারবে না, স্ট্রেপ্টোমাইসিন খেতে পারবে না, আয়োডাইড খেতে পারবে না। এগুলো কি? এগুলো একদম অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড, এগুলো খেতেই পারবে না এই ওষুধগুলো, টেট্রাসাইক্লিন, কর্টিকোস্টেরয়েড, স্ট্রেপ্টোমাইসিন, আয়োডাইডস। আপনার আসো? জি স্যার, আসি স্যার। জি স্যার। ধরো তোমার একজন রিলেটিভ আমাদের মুসলিনা ম্যাডামকে দেখাইলো, মুসলিনা ম্যাডাম দিল কর্টিকোস্টেরয়েড। এখন এই প্রেসক্রিপশনটা তুমি দেখলা, তুমি দেখে ওই মহিলাকে যদি বলো আল্লাহ আপনাকে কর্টিকোস্টেরয়েড দিয়েছে, এটা তো খাওয়া যাবে না, এটা কি বলতে পারবা কিনা? না স্যার। না স্যার। এটা বলতে পারবে না। কর্টিকোস্টেরয়েড জিনিসটা খাওয়া যাবে না, এটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষের জন্য। ঠিক আছে? কি হারাম না হালাল? তালাক, তালাক কি হারাম না হালাল? হারাম। স্যার হালাল। হালাল, তালাক হালাল। হালালের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হালাল। এটার ব্যাপারে আল্লাহ বলছে আমি এটা হালাল করছি, বাট আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে যখন একটা তালাক দেয়া হয়। এটা বলা আছে না এভাবে? তাহলে এটা বিভিন্ন কারণে হালাল করা হয়েছে, কিন্তু এটা হারাম করতে পারলেই সম্ভবত আল্লাহ সবচেয়ে বেশি খুশি হইতো। এই জন্য কর্টিকোস্টেরয়েডটা আমরা বলছি খাওয়া যাবে না, কিন্তু কারো যদি জীবন বাঁচানোর জন্য কর্টিকোস্টেরয়েড দিতে হয়, হতে পারে না? জি স্যার। এখন একজনের ধরো কোভিড পজিটিভ হয়ে গেল, তাকে বাঁচানোর জন্য আগে তো মাকে বাঁচাতে হবে, তার কোনো বাচ্চা, কর্টিকোস্টেরয়েড দিল, এটা গাইনোকোলজিস্টের এভরি রাইট আছে। সেজন্য জাস্ট এটা দেখেই কমেন্ট করাটা ঠিক হবে না। তুমি ওই ডাক্তারের সাথে কথা বলতে পারো, ম্যাডাম কর্টিকোস্টেরয়েড তো আসলে
দেয়া যায় না, এটা কি আপনি ভুলে দিয়ে দিচ্ছেন নাকি? অনেক সময় মনে নাও থাকতে পারে, ভুলে দিয়ে দেয়। এটা জিজ্ঞেস করতে হবে। উনি যদি বলে যে না এটা আমি রিস্ক বেনিফিট চিন্তা করেই দিছি, তাহলে দিতে পারবে। কিন্তু আমরা এখন পড়ালেখার জন্য যেটা জানবো, টেট্রাসাইক্লিন, কর্টিকোস্টেরয়েড, স্ট্রেপ্টোমাইসিন, আয়োডাইড, এগুলো দেয়া যাবে না। আমরা সবচাইতে বেশি গ্যাস্ট্রিকের জন্য একটা ওষুধ খাই, ওটা কি? ওটার নাম কি? Omeprazole. Rabiprazole. Teclo. প্রেগন্যান্ট অবস্থায় Teclo. অ্যান্টাসিড Maxlo. আমরা প্রেগন্যান্ট অবস্থায় সবচেয়ে বেশি যেটা দিই হচ্ছে অ্যান্টাসিড। অ্যান্টাসিড সিরাপটা বেশি খাওয়া হয়। অ্যান্টাসিড সিরাপটা কেন বেশি খাওয়া হয়? অ্যান্টাসিড খেলে কনস্টিপেশনটা থাকে না। হ্যাঁ স্যার, যেহেতু প্রেগন্যান্ট হলে বাচ্চার উপর প্রেশার পড়ে, সেজন্য কনস্টিপেশন না হওয়ার জন্য আমরা প্রেগন্যান্ট অবস্থায় সবচেয়ে বেশি যেটা দিই ওটা হচ্ছে অ্যান্টাসিড সিরাপ। এখন একটা মহিলা আয়রন ট্যাবলেট খাতে, তাকে যদি অ্যান্টাসিডও দাও, দুইটাই কোনো কাজ করবে না। অ্যান্টাসিড এবং আয়রন একটা আরেকটার সাথে রিঅ্যাকশন করে দুটাকেই নরমাল করে দেয়, নিউট্রালাইজ করে দেয়। তাহলে আয়রন এবং অ্যান্টাসিড একসাথে খাওয়া যাবে না। Antenatal advice মধ্যে exposure of radiation is a positive danger to developing fetus. যত কম পারা যায় তত কম এক্স-রে করবে। Abdominal X-ray is the common source of radiation. The X-ray examination should be done if there is definite indication. যদি কোনো ডেফিনিট ইন্ডিকেশন থাকে তাহলেই তার এক্স-রে করতে হবে, আর না হলে তার এক্স-রে করার দরকার নাই, তত বেশি অ্যাভয়েড করা যায়। Immunization. 2 doses of tetanus toxoid to be given pregnant mother between 4 to 8 months of pregnancy if no doses are given earlier. আগে যদি কখনো সে ভ্যাকসিন দিয়ে না থাকে তাহলে তাকে 2টা ডোজ দিতে হবে। 4 থেকে 8 মাসের মধ্যেই, 1 মাসের পার্থক্য থাকবে। 28 days ডিফারেন্সে 2টা ডোজ দিবে। Women who has been immunized earlier, 1 booster dose is to be given. একটা বুস্টার ডোজ দেওয়া যেতে পারে, না দিলেও সমস্যা নাই। আমরা জানি 18 থেকে 15 বছর থেকে আমরা যে টিটেনাস ভ্যাকসিনটা দিই ওটা আমাদেরকে 49 ইয়ার্স পর্যন্ত প্রোটেকশন দেয়। সেজন্য আগে কেউ যদি 5টা ডোজ দিয়ে থাকে তার কোনো ভ্যাকসিন লাগবে না। কিন্তু কেউ যদি আগে কোনো ভ্যাকসিন না দেয় তাকে আমরা 4 থেকে 8 মাসের মধ্যে 2টা ভ্যাকসিন দিব। কেন? টিটেনাসটা প্রিভেন্ট করার জন্য। 4 মাসে কেন দিব? তার আগে দিয়ে দিলে অসুবিধা কি? চার মাসে আমরা এই জন্য দিব কারণ ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম 3 মাসের মধ্যে দিলে প্রথম 3 মাসে অ্যাবর্শন হওয়ার চান্সটা বেশি থাকে ফার্স্ট ট্রাইমেস্টারে, প্রথম 3 মাসের মধ্যে। এখন তুমি ভ্যাকসিন দিলা, পরের দিন অ্যাবর্শন হয়ে গেল অন্য কারণে, বাট রোগীর মাথায় ঢুকে যাবে কি একটা ভ্যাকসিন দিছে পরের দিনে ওর অ্যাবর্শন হয়ে গেছে, তাহলে সমাজের মধ্যে একটা নেগেটিভ ইমপ্রেশন পড়বে না? টিটেনাস টিকা দেওয়া যাবে না, দিলে অ্যাবর্শন হয়ে যায়। এরকম গুজব যাতে না ছড়ায় এই জন্য বলা হয় 4 মাসের আগে ভ্যাকসিনটা না দেওয়ার জন্য। স্যার এমন যদি হয় কোনো মহিলা আগে দিছিল কিন্তু তার মনে নাই, তারপরে প্রেগন্যান্ট অবস্থায় একবার টিকা দিল, তখন কি কোনো সমস্যা হয়? কোনো সমস্যা হবে না, বাট টিকা সে 5টাই দিছে, সে বলতেছে আমি 5টা টিকাই, বাট সে কোনো ডকুমেন্ট তোমাকে দেখাতে পারতেছে না, ঠিক আছে? তার কাছে কোনো কার্ড নাই, সে ডকুমেন্ট নাই, সেক্ষেত্রে তাকে আবার দিতে হবে তোমার 2টা ডোজ। তুমি রিস্ক নিবে না, বাট সে যদি কার্ড দেখাইতে পারে যে আমি 5টা ডোজ কমপ্লিট করছি, এক্ষেত্রে তাকে দেওয়ার দরকার নেই। বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ।
কেউ যদি প্রমাণ দেখাতে না পেরে মুখে মুখে বলে এটা টিকা দিছিল, ওইটা মনে হয় টিটানাস কি একটা দিছিলাম, ওইভাবে দেওয়া বন্ধ করতে পারবে না। টিটানাস টিকা দিছিল, এটা যদি টিটানাস কার্ড সে দেখাইতে পারে তাহলে শুধুমাত্র তাকে টিটানাস লাগলে হবে, কিন্তু যদি সে কোনো রকম প্রমাণ দেখাইতে না পারে তাকে 2টা ডোজ টিটানাস দিতে হবে। 2টা ভ্যাকসিনের এটা তো ব্লাড করলে না বোঝা যায় আগে ডোজ দেওয়া হয়েছে। তাই নাকি? কি ব্লাড কি টেস্ট করবা তুমি? অ্যান্টিবডি টেস্ট? স্যার এরকম আমাদের একবার, না না স্যার একবার এরকম আমাদের হয়েছিল, আমরা ভুলে গেছিলাম তো একটা ব্লাড টেস্ট করেছি তো বুঝছে যে আগে একটা ডোজ দেওয়া হয়েছে এরকম। হ্যাঁ হ্যাঁ, যাই হোক টিকার ক্ষেত্রে হয় কি বুস্টার ডোজে খুব বেশি ইফেক্টিভ হয় না। কেউ যদি আগে দিয়ে থাকে তুমি বুস্টার ডোজ দিতে পারবা। যেমন এই যে একটা ডোজ দেয়, এটা হচ্ছে রিস্ক নেওয়ার জন্য, রিস্ক না নেওয়ার জন্য। কোনো কারণে আগে কোনো একটা ডোজে প্রবলেম থাকতে পারে, প্রেগন্যান্সির সময় আরেকটা ডোজ ওরা দিয়ে দেয়। স্যার স্যার প্রথম 4টা ডোজ দেওয়া হয়েছে, লাস্টেরটা দেয় নাই, তাহলে কি আবার ফার্স্ট থেকে শুরু করতে হবে? না না, 2টা ভ্যাকসিনের মাঝখানে মিনিমাম গ্যাপ হচ্ছে 28 ডেজ, 28 দিনের আগে দেওয়া যাবে না। ম্যাক্সিমাম গ্যাপ বলতে কোনো গ্যাপ নাই, ঠিক আছে? তুমি প্রথম ডোজ দিছো, সেকেন্ড ডোজটা হচ্ছে 1 মাস পর, 28 ডেজ পরে সেকেন্ড ডোজ দিছো, এরপরে তুমি কোথায় হারাই গেছো আর 6 মাস পরে ডোজটা দাও নাই, 2-3 বছর পর আসলা যে আমার 2টা ডোজ দিছিলাম, ডকুমেন্ট আছে, বাট আমি থার্ড ডোজটা দিই নাই। তখন যে ডোজটা দিব ওটা অবশ্যই থার্ড ডোজ। থার্ড ডোজের পরে ফোর্থ ডোজ হচ্ছে 1 বছর পর, ফিফথ ডোজ হচ্ছে 1 বছর পর। ওরকম সেম, তুমি 3টা ডোজ দিয়ে কোথায় হারাই গেছো? যখনই আসবে তখনই ওটা হচ্ছে ফোর্থ ডোজ। বুঝতে পারছো? জি স্যার। 2টা ভ্যাকসিনের গ্যাপ 28 ডেজ, ম্যাক্সিমাম গ্যাপ বলতে কোনো গ্যাপ নাই। ম্যাক্সিমাম গ্যাপ যখনই আসুক পরবর্তী ডোজ হিসেবেই কাউন্ট হবে। প্রেগন্যান্সি 5টা ওয়ার্নিং সাইন: swelling of the feet, severe headache, blurring of vision, fits, bleeding per vagina. গর্ভাবস্থায় 5টি ডেঞ্জার সাইন, ওয়ার্নিং সাইন। এই 5টা সাইন এটা আর কোথাও আসুক না আসুক, তোমাদের অস্পিচ পরে যে একটা বোর্ড হয় সেই বোর্ডে থাকবেই, অস্পিচে থাকে এটা 5টা ওয়ার্নিং সাইন: swelling of the feet, severe headache, blurring of vision, fits, bleeding for vagina. The patient must report to MCH center, health center, or personal physician for above mentioned symptom. কি কি সিম্পটম দেখলে তোমাকে অবশ্যই ডাক্তারের কাছে অথবা হসপিটালে নিয়ে যেতে হবে। 5টা সাইন: swelling of feet, severe headache, blurring of vision, fits, bleeding per vagina. সোয়েলিং অফ ফিট, সিভিয়ার, এটা একদম মুখস্থ থাকতে হবে সবার সারা জীবনের জন্য। সোয়েলিং অফ দ্য ফিট, পায়ে ফুলে এসে যাওয়া, সিভিয়ার হেডেক, ব্লারিং অফ ভিশন, চোখে দেখতেছে না সে, ফিট বারবার ফিট হয়ে যাচ্ছে, মুচ্ছা যাওয়া, ব্লিডিং পার ভ্যাজাইনা, ভ্যাজাইনা দিয়ে ব্লিডিং হচ্ছে। 5টা কন্ডিশন দেখলে তাকে অবশ্যই হসপিটালাইজ করতে হবে, ডাক্তারের কাছে পাঠাতে হবে, বাসায় রাখা যাবে না। প্রেগন্যান্ট ওমেনের 5টা ডেঞ্জার সাইন। ইন্টারনেটাল কেয়ার হচ্ছে কেয়ার অফ মাদারও হতে পারে, ওমেনও হতে পারে, এটা কারণ এটা ডেলিভারি হচ্ছে। ইন্টারনেটাল কেয়ার ডিউরিং ডেলিভারি, এটার অবজেক্টিভ হচ্ছে টু অ্যাচিভ ডেলিভারি থ্রু অ্যাসেপ্টিক কন্ডিশন, টু মিনিমাইজ ইনজুরি টু দ্য ইনফ্যান্ট, টু দ্য মাদার, to deal with complications such as prolonged labor, antepartum hemorrhage, convulsion, malpresentation, prolapse of the cord, to take care of the baby during delivery, resuscitation, care of the cord, care of the eyes.
ইন্টারনেটাল কেয়ারের অবজেক্টিভ গুলো জেনে নিতে হবে। ডোমিসিলিয়ারি ডেলিভারি কি? ডোমিসিলিয়ারি ডেলিভারি হচ্ছে যেটা বাসায় ডেলিভারি হয়। Domiciliary may be advised to the mothers with normal obstetric history, provided at home condition may be satisfactory. সব ডেলিভারি যে হসপিটালে করতে হবে কোনো কথা নাই, কিছু কিছু ডেলিভারি বাসায় করা যায় ট্রেন্ড পার্সোনাল দিয়ে। কিভাবে করা যায়? অ্যাডভান্টেজ কি কি বাসায় করার? The mother delivers in familiar surroundings. This may reduce fear associated with delivery, less chance of cross-infection. The mother may keep an eye on family. মা বাসায় থেকেই বাসার সবার দিকে নজর রেখে একটা ডেলিভারি করা যায়। যাদের গুড অবস্টেটিক হিস্ট্রি আছে, যারা সব দিক থেকে ওকে, ওগুলোকে বাসায় হাই রিস্ক না ওদেরকে করা যায়। আর রেফারেল কেসেস ফ্রম, কখন বাসায় একটা ডেলিভারি হচ্ছে কখন ওদেরকে রেফার করে দিতে হবে। sluggish pain or no pain after rupture of the membrane. তুমি দেখতেছো যে বলে না পানি ভেঙে গেছে বাট কোনো পেইন নাই, পেইন হচ্ছে বাট কোনো লেবারের প্রোগ্রেস হচ্ছে না। প্রলাপস অফ দ্য কর্নার হ্যান্ড, একটা হাত বের হয়ে গেছে অথবা কর্ড বের হয়ে গেছে। মেকোনিয়াম স্টেইন, একটা সবুজ স্টেইন, একটা পানি বের হচ্ছে। স্লো অ্যান্ড ইরেগুলার ফাস্ট ফিটার হার্ট রেট, excessive show or bleeding during labor, placenta not separated with half an hour after delivery. ডেলিভারি হয়ে গেছে আধা ঘন্টা পরে প্লাসেন্টাটা বের হচ্ছে না, এক্ষেত্রে রেফারেল করে দিতে হবে, তখন আর বাসায় রাখা যাবে না। লেবারের সময় কলাপস হয়ে গেল মানে একদম ফেইন্ট, পেশেন্ট কথাবার্তাই বলতেছে না। পোস্টপার্টাম হেমোরেজ হইল টেম্পারেচার এসে গেল 38 ডিগ্রি অথবা এর বেশি হয়ে গেছে। ইন্টারনেটাল কেয়ারের কমপ্লিকেশন গুলো কি কি হতে পারে? অ্যাকিউট পার্টাম অ্যান্টিপার্টাম হেমোরেজ হতে পারে, প্রেক্লাম্পসিয়া, প্রলং লেবার, কনভালশন, malpresentation, prolapse of the cord, fetal distress, head injury. কমপ্লিকেশন মানে কি? জটিলতা। জটিলতা কি কি জটিলতা হইতে পারে? ডেলিভারির সময় খিঁচুনি এসে যেতে পারে, ব্লিডিং হতে পারে, লেবারটা অনেকক্ষণ লম্বা হতে পারে, 12 ঘন্টা বেশি হয়ে গেছে লেবারে আছে বাট বাচ্চাটা এখনো বের হচ্ছে না, সেটা হচ্ছে প্রলং লেবার। কনভালশন, malpresentation, দেখতেছো বাচ্চাটা অন্য প্রেজেন্টেশন আছে, ট্রান্সভার্স লাইতে আছে, ফিটাল ডিস্ট্রেস, বাচ্চার হার্ট সাউন্ড পাওয়া যাচ্ছে না অথবা কম শোনা যাচ্ছে। হেড ইনজুরি হয়ে গেছে বাচ্চার, ইনজুরি টু বার্থ ক্যানাল, সেপ্টিসেমিয়া, কোন রকম ইনফেকশন বার্থ ক্যানালে হচ্ছে, এটা হচ্ছে ইন্টারনেটাল কেয়ার। সো থ্যাংক ইউ অল। বেলাল। জি স্যার। পার্সেন্টেজ দিয়ে দাও। হ্যাঁ ওকে স্যার। 46 45 আর 5 জন আছেন, 5 জনের রোল নাম্বারটা পাঠা দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। প্রফ হবে ডিসেম্বরের 3rd উইকে সম্ভবত। হ্যাঁ, ডিসেম্বরের 3rd উইকে যদি ডেট পড়ে আমরা নভেম্বরের 15 তারিখ থেকে এই ক্লাস বন্ধ করে দিব। ঠিক আছে? জি স্যার। নভেম্বরের 15 তারিখ থেকে তুমি শুধু ফার্স্ট এখন থেকে একটু ফার্স্ট প্রফের পড়ালেখা শুরু করে দাও। এগুলো একটু কম করলেও হবে, বাট ফার্স্ট প্রফের আজকে থেকে তো ফাইনাল প্রফ শুরু হইলো। ফাইনাল প্রফ পরীক্ষা যেহেতু হচ্ছে, আমার মনে হয় সবগুলো প্রফ হবে, সবগুলো প্রফ ডিসেম্বরের 2nd or 3rd উইক থেকে স্টার্ট হবে। 3rd উইক থেকে হওয়ার সম্ভাবনাই বেশি। সো থ্যাংক ইউ স্যার। আমাদের স্যার ফরেনসিক আইটেম হচ্ছে। হ্যালো স্যার, শুনতেছেন স্যার? ফরেনসিকের আইটেম হোক যা হোক সবকিছু 15 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। স্যার এগুলো প্রেসার না দিলে একটু ভালো হতো স্যার। ওনাদেরকে বলো। স্যার বলছিলাম। ঠিক আছে, সব ম্যানেজ করতে বলেন।
আইটেম না নিলে আমরা একটু প্রফের পড়া পড়তে পারতাম। আচ্ছা দেখি আমি কথা বলবো ওর সাথে আইটেম বানানোর জন্য। ওকে স্যার। ফারহান 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 কই? স্যার এবার পার্টিসিপেন্টে শো করতেছে স্যার। স্যার পার্টিসিপেন্টে স্যার শো করতেছে। ফারহান কি লিখছে এটা শীট? কাকে শীট বলছে? কে লিখছে আবার? কে? স্যার আনমিউট হয়ে ফারহান নো স্যার বটন নষ্ট হয়েছিল। মাথা নষ্ট হয়ে গেছে না মডেল নষ্ট হয়েছে? কি নষ্ট হয়েছে? স্যার ওর স্যার আনমিউট হয়ে গেছিল স্যার। স্যার ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।